আজকের ক্লাসে আমরা ভারতের 5টি ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে আরও একটি বিভাগ মানে ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো যে ভারতে মরু অঞ্চল কোথায় আছে আমরা সকলেই জানি, তাই তো। ভারতের উত্তর পশ্চিমে কোথায়, মূলত রাজস্থান রাজ্য, তাই তো। তবে পাঞ্জাব হরিয়ানার খুব সামান্য অংশ এবং গুজরাটের উত্তরাংশের কিছুটা এই রাজস্থান মানে মরু অঞ্চলের মধ্যে পড়ে, তবে সেটা কিন্তু পুরোপুরি মরু অঞ্চল নয়। ঠিক আছে, রাজস্থান ছাড়া বাকি রাজ্যগুলোর অংশটা কিন্তু পুরোপুরি মরু অঞ্চল নয়, মরুপ্রায় অঞ্চলের মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমরা সঠিক অবস্থান দেখে নিই, চলো। দেখো দেখো এই ভারতের মানচিত্র হলে এই আছে কি আরাবল্লী পর্বত, তাই তো। এটা আরাবল্লী পর্বত। দেখো আরাবল্লী পর্বতের পশ্চিম দিকটা, তাহলে আরাবল্লী পর্বত ডান দিকটা পূর্ব দিক, বাঁ দিকটাকে পশ্চিম দিক। আরাবল্লী পর্বতের এই পশ্চিম দিকটা, আরাবল্লী পর্বতের পশ্চিম দিক রাজস্থান রাজ্য, মানে পশ্চিম দিকে রাজস্থান রাজ্যের একদম কি বলতো এই পাকিস্তান সীমা পর্যন্ত ভারতের মরু অঞ্চল বিস্তৃত বা অবস্থিত। মনে রাখবে মূলত রাজস্থানের 4টি জেলা জয়সলমীর, বিকানির, যোধপুর, বাড়মের, মূলত এই রাজস্থানের এই 4টি জেলা নিয়েই প্রকৃত মরু অঞ্চল গঠিত হয়েছে। ওকে, দেখো তো কোনো ভূপ্রাকৃতিক বিভাগের সীমা কিন্তু অনেকগুলি বিষয় দ্বারা নির্ধারণ করা যায় বা নির্ণয় করা যায়। পাহাড় পর্বত দ্বারা নির্ণয় করা যায়, এই তো। এখানে যদি বলি রাজস্থানের মরু অঞ্চলের ক্ষেত্রে যদি বলি যে পূর্ব দিকে মরু অঞ্চলের সীমানা কোথায়, এই আরাবল্লী পর্বত। ঠিক আছে, দেখো এই আরাবল্লী পর্বত এখানে থাকা একটা সুবিধা কিন্তু হয়েছে কি বলতো, আরাবল্লী পর্বত এখানে থাকায় আরাবল্লী পর্বতের পূর্ব দিকে এই দিকে কিন্তু মরু অঞ্চলের মরুভূমির সম্প্রসারণ ঘটেনি। যদি আরাবল্লী পর্বত এখানে অবস্থান না করতো তাহলে কিন্তু এদিকেও মরুভূমির সম্প্রসারণ ঘটতো। ওকে, দেখো তাহলে কি বলছি, এখানে সীমা নির্দেশ করছে কে, আরাবল্লী পর্বত, তাই তো। তাহলে পর্বত দ্বারা কোনো ভূপ্রাকৃতিক বিভাগের যেমন সীমা নির্দেশ করা যায়, তেমনি সমোন্নতি রেখা দ্বারাও কিন্তু সীমা নির্দেশ করা যায়। আবার মনে রাখবে সমবর্ষণ রেখা দ্বারাও কিন্তু সীমানা নির্দেশ করা যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু যে এই রাজস্থানের সীমা নির্দেশ যদি বলি তাহলে অনেকগুলো দিক থেকে হচ্ছে, তাই তো। যদি আমরা সমবর্ষণ রেখার সাপেক্ষে বলি তাহলে মনে রাখবে যে পূর্ব দিকে মরু অঞ্চলের পূর্ব দিকে 25 সেন্টিমিটার সমবর্ষণ রেখা, কি বলছি, মরু অঞ্চলের পূর্ব দিকে 25 সেন্টিমিটার সমবর্ষণ রেখা এই মরু অঞ্চলের সীমানা নির্দেশ করে। তাহলে একটা কি বলছি এই আরাবল্লী পর্বত সীমা নির্দেশ করছে, আর একটা কি বলছি 25 সেন্টিমিটার সমবর্ষণ রেখা এই মরু অঞ্চলের সীমানা নির্দেশ করছে। ঠিক আছে, দেখো আর এক্ষেত্রে আগে যেটা পড়িয়েছি এটা কি নদী গঠিত সমভূমি অঞ্চল, কি বলেছিলাম এই যে যমুনা নদী পর্যন্ত এইটুকু অংশ কি পাঞ্জাব হরিয়ানা সমভূমি বা সিন্ধু সমভূমি, আর এখান থেকে এইটুকু অংশ কি বলেছিলাম গাঙ্গেয় সমভূমি। মনে রাখবে এই গোটা অংশটাকে একসঙ্গে কিন্তু সিন্ধু গাঙ্গেয় সমভূমি বলা হয়। কি বলছি, এখান থেকে এই পুরো অংশটাকে একসঙ্গে সিন্ধু গাঙ্গেয় সমভূমি বলা হয়। কেন, কারণ এটা সিন্ধু সমভূমি আর এটা গাঙ্গেয় সমভূমি, দুটাকে মিলে একসঙ্গে সিন্ধু গাঙ্গেয় সমভূমি। ঠিক আছে, তাহলে দেখো এই সিন্ধু গাঙ্গেয় সমভূমির ঠিক এই লাগোয়া এই অংশটা কি মরু অঞ্চল, এই তো। মনে রাখবে এই মরু অঞ্চল রাজস্থানের এই মরু অঞ্চল কিন্তু এই সিন্ধু গাঙ্গেয় সমভূমিরই অংশ এবং শুষ্ক অংশ। তাহলে কি বলতে পারি, এই রাজস্থানের মরু অঞ্চল কি সিন্ধু গাঙ্গেয় সমভূমির কি শুষ্ক অংশ। পার্মো কার্বনিফেরাস যুগে এই যে মরু অঞ্চল, মনে রাখবে এই মরু অঞ্চল কি বলতো সমুদ্রের তলায় ছিল, এখানে সমুদ্র অবস্থান করত। কখন বলছি, পার্মো কার্বনিফেরাস যুগে। তো এখানে যে সমুদ্র ছিল আমরা জানলাম কি করে, দেখো এই মরু অঞ্চলের যেসব জায়গায় মানে যেসব জায়গা বালিয়াড়ি দ্বারা আবৃত নয়, উন্মুক্ত আছে, ঠিক আছে, যেসব জায়গা বালিয়াড়ি দ্বারা আবৃত নয় বা উন্মুক্ত আছে, সেই উন্মুক্ত এলাকায় জুরাসিক যুগের সামুদ্রিক পলির সন্ধান পাওয়া গেছে। তাহলে এই যে সামুদ্রিক পলি যেহেতু, তাহলে সামুদ্রিক পলি এখান থেকে কোথা, সামুদ্রিক পলি এখানে আসবে কোথা থেকে, তার মানে কি অবশ্যই এখানে কি ছিল, একসময় কি সমুদ্র ছিল। এই তো অনুমান করা হয় যে শেষ যে হিমযুগ ছিল সেই হিমযুগের পর থেকে এই এলাকাটি শুষ্ক হতে
শুরু করা, এবং বর্তমানে সেটা কি শুষ্ক মরু অঞ্চলে পরিণত হয়েছে। ওকে, আরও মনে রাখবে একসময় এই অঞ্চলের উপর দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হতো। কি বলছে, এই অঞ্চলের উপর দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হতো। এই সরস্বতী নদী যে প্রবাহিত হতো তার কিন্তু শুষ্ক খাতের চিহ্ন এখনও বোঝা যায়। ঠিক আছে, তো এই সরস্বতী নদীর শুষ্ক খাতের চিহ্নকে মনে রাখবে, সরস্বতী নদীর শুষ্ক খাতের চিহ্নকে মগ্গর বলে। কি বলছি, সরস্বতী নদীর শুষ্ক খাতের চিহ্নকে মগ্গর বলে। বর্তমানে এখানে ঠিক এভাবে লুনি নদী প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, প্রশ্ন হতে পারে কিন্তু যে মরু অঞ্চলের প্রধান নদী কোনটি, তাহলে উত্তর কি হবে, লুনি। ঠিক আছে, লুনি ছাড়াও এখানকার আরেকটি উল্লেখযোগ্য নদী হলো বাঁশ নদী। কি বলছি, লুনি ছাড়াও এখানকার আরেকটি উল্লেখযোগ্য নদী হলো বাঁশ নদী। আর এই লুনি নদীটা কি অন্তর্বাহিনী নদী। এটা যখন নদী চ্যাপ্টার পড়াবো তখন বিস্তারিত জানবে। ঠিক আছে, দেখো, আর এই মরু অঞ্চলের উৎপত্তি কিভাবে হয়েছে, মরু অঞ্চলের উৎপত্তি কিভাবে হয়েছে সেই সম্পর্কে যখন ভারতের জলবায়ু পড়াবো তখন বিস্তারিত বলবো। ওকে, দেখো, এবার এই মরু অঞ্চলে কি হয়, এই রাজস্থানের মরু অঞ্চলে অনেক লবণাক্ত জলের হ্রদ দেখা যায়। এবার হ্রদগুলো চরিত্রগত দিক থেকে দু রকমের হয়। একটা কীরকম, দেখো, মনে করো এই কোনো দীর্ঘ বালিয়াড়ি আছে, মনে করো এই কোনো দীর্ঘ বালিয়াড়ি আছে। ঠিক আছে, এবং এর পাশে মনে করো এই আরেকটা দীর্ঘ এরকম বালিয়াড়ি আছে। তাহলে দুটো সমান্তরাল দীর্ঘ বালিয়াড়ি আছে। ওকে, এবার এই দুটো সমান্তরাল বালিয়াড়ির মাঝখানে যদি এরকম দীর্ঘ হ্রদ তৈরি হয়, লবণাক্ত হ্রদ তৈরি হয়, দীর্ঘ লবণাক্ত জলের হ্রদ তৈরি হয়, তো এই হ্রদগুলোকে বলা হয় কি বলতো, ধাঁধ বলা হয়। মরু অঞ্চলের স্থানীয় ভাষায় ধাঁধ বলা হয়। ওকে, তাহলে দুটা বালিয়াড়ির মাঝখানে দীর্ঘ যে হ্রদ তৈরি হয় সেই হ্রদটাকে বলা হয় ধাঁধ। যেমন দেখো যে সম্বর একটা ধাঁধ, দিদওয়ানা ধাঁধ, দেগানা একটা ধাঁধ। ওকে, আর এই সম্বর হচ্ছে, মনে রাখবে, সম্বর হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ওকে, আরও এখানে কিন্তু এই কি বলছি, এখানে এই ধাঁধ ছাড়াও কিন্তু আরও কিছু লবণাক্ত জলের হ্রদ দেখা যায়। সেগুলো কীরকম, দেখো, যে মরু অঞ্চলের অবনত জায়গা, যে চারদিক থেকে জলধারা যদি নেমে আসে, অবনত জায়গায় যে হ্রদ তৈরি হয় সেই হ্রদটাকে কিন্তু প্লায়া বলে। দেখো, তাহলে প্লায়া আর ধাঁধের মধ্যে কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। ওকে, তাহলে ধাঁধ কোনটা বলছি, যে দুটা বালিয়াড়ির মাঝখানে যে দীর্ঘ হ্রদ তৈরি হয় তার নাম ধাঁধ, তাই তো। আর চারদিক থেকে বৃষ্টির জল মরু অঞ্চলের যে অবনত এলাকা আছে সেই অবনত এলাকায় এসে জমে যে হ্রদ তৈরি হয় বা জলাশয় তৈরি হয় সেটাকে বলা হয় প্লায়া হ্রদ। ওকে, যেমন দেখো যে মরু অঞ্চলের রন হচ্ছে এরকম প্লায়া হ্রদ। তো এই ভারতের পশ্চিমের এই মরু অঞ্চলের যে বিভাগগুলো আছে বা বাকি যে বিবরণগুলো আছে এখানকার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি তোমরা এই ক্লাস থেকে দেখবে। ঠিক আছে, এই ক্লাসেরও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।